ওয়েলকাম টু কালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমাদের থার্মোডাইনামিক্সের কন্টিনিউয়েশন ক্লাস এটা। তো আগের ক্লাসে আমরা তাপ ধারকতা বা হিট ক্যাপাসিটি নিয়ে কিছু বেসিক ফান্ডামেন্টাল ডিলিংস করেছি, একটা নিউমেরিক্যালস দেখেছি। তো আজকে আমরা ওয়ার্ক বা ওয়ার্ক ডান যেটা থার্মোডাইনামিক্যালি, সেটার উপর ফোকাস করব আমাদের আজকের ক্লাসটা। আগে আমরা দেখিনি যে আমরা ছোট থেকে যেটা পড়ি যে যদি বলে যে ডিফাইন ওয়ার্ক বা ডিফাইন হিট, আমরা যেটা বলি যে ওয়ার্ক ইজ আ ফর্ম অফ এনার্জি অ্যান্ড হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। কার্য শক্তির একটি রূপ এবং তাপও শক্তির একটি রূপ। তো তাই যদি ডেফিনেশন হয় তাহলে কোয়েশ্চেন কামস যে ওয়্যার লাইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, যে এইগুলোর মধ্যে তাহলে কোনো পার্থক্য আছে। তো পার্থক্যটা যখন আমি বলছি যে ইজ আ ফর্ম অফ এনার্জি, তখন we are not able to specify the difference, আমরা কিন্তু তখন পার্থক্যটা বোঝাতে পারছি না। তো এই পার্সপেক্টিভে এই বিষয়টা মাথায় রেখে আমরা দেখে নিই যে what do you mean by work? ওয়ার্কের ডেফিনেশনটা কি না, এনার্জি that is transmitted from one system to another in such a way that difference of temperature is not directly involved is known as work। মানে প্রথমত যেটা মাথায় রাখতে হবে, ওয়ার্ক ইজ নট অ্যাজ সাচ এনার্জি, দিস ইজ আ মেথড টু ট্রান্সফার এনার্জি। ওয়ার্ক এবং হিট এই কথা দুটোর অস্তিত্ব তখনই থাকবে when the transfer of energy happens। তার মানে ওয়ার্ক আর এনার্জি, ফার্স্টলি এটা মাথায় রাখতে হবে, these two are two different modes of transfer of energy, দুটো ভিন্ন মাধ্যম যাদের মাধ্যমে শক্তির স্থানান্তরণ হয়। ওয়ার্ক বলতে তাহলে কি বোঝায়, তাপ বলতেই বা কি বোঝায়, হিট বলতে কি বোঝায় না, হিট হলো সেটা যে ক্ষেত্রে শক্তি স্থানান্তরণ ঘটছে এবং সেই শক্তি স্থানান্তরণটা ঘটছে মূলত উষ্ণতার পার্থক্যের কারণে। টেম্পারেচার ডিফারেন্সের জন্য যখন ট্রান্সফার অফ এনার্জি হচ্ছে তখন আমরা সেটাকে বলবো হিট। আর যখন টেম্পারেচার ডিফারেন্স ছাড়া অন্য কোনো কারণে, সেটাই মেজর কারণ, সেটাই ড্রাইভিং ফোর্স, তার জন্য এনার্জি ট্রান্সফার হচ্ছে, তখন সেই এনার্জি ট্রান্সফারটাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান। এবং ইট ডিপেন্ডস অন দ্য পাথ অন হুইচ দ্য প্রসেস ইজ হ্যাপনিং, ইন হুইচ দ্য প্রসেস ইজ হ্যাপনিং, ওটা পথের উপর নির্ভর করে, সেজন্য এটাকে পাথ ফাংশন বলা হয়। এবার সবসময় একটা বিষয় ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে, ওয়ার্ক ডান যখনই এই টার্মটা আসবে তখন মাথায় রাখতে হবে যে দেয়ার ইজ সামথিং ড্রাইভিং ফোর্স, এক্সটার্নাল ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য প্রসেস। মানে একটা প্রসেস তখনই ওয়ার্ক ডানের থ্রু দিয়ে যাবে যখন বাইরে থেকে তাকে প্রেশারাইজ করা হচ্ছে বা কিছুভাবে হিন্ড্রেন্স দেওয়া হচ্ছে, তখনই ওয়ার্ক ডানের কনসেপ্টটা আসবে। তুই যদি বাইরে থেকে কোনো হিন্ড্রেন্স না থাকে, যদি কোনো সাপোজ প্রেশার না থাকে, সাপোজ উই আর থিঙ্কিং অ্যাবাউট ওয়ার্ক ডান অফ এনি আইডিয়াল গ্যাস, যেখানে আমি এক্সটার্নাল প্রেশারটাকে জিরো করে দিয়েছি, আমি কখন ওয়ার্ক করব? আমাকে যদি একটা জিনিস বাইরে থেকে কেউ চাপ দিচ্ছে, নামাচ্ছে, সাপোজ একটা ভেসেল রয়েছে, এটাকে স্কুইজ করা হচ্ছে বাইরের এক্সটার্নাল কোনো প্রেশার দিয়ে, সেইটাকে রোধ করার জন্য ভেতর থেকে জিনিসটা ওপর দিকে পুশ আপ করে, খেয়ালে এই যে উপর দিকে যখন ঠেলছে, সেটা ঠেলছে কেন? কারণ বাইরের সেই ড্রাইভিং ফোর্সটা আছে, তার এগেনস্টে ওয়ার্কটা হচ্ছে। আমরা আরো সহজভাবে ভাবতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে খুব কথার কথা আমরা বলি যে এই কাজটা করতে হবে, মানে সেটাকে তো আমি সেই ফিজিক্যাল সায়েন্সের বই থেকে তুলে এনে এই কার্যটি সম্পন্ন করো, তুই কার্যের ডেফিনেশন ভেবে করছিস তা তো না। কিন্তু হয়তো আমরা বলছি, হয়তো বাড়িতে মা বলছেন যে তোর পড়াটা বাকি আছে, এই কাজটা করে নে, বাড়ির কাজটা করে নে। এবার সেখানেও কিন্তু একটা কাজ করার কথা বলা হচ্ছে। সাপোজ একটা যখন পড়তে বলা হচ্ছে, তোকে বলা হচ্ছে সেই পড়াটা একটা কাজ, এবং তুই পড়বি কেন ইন জেনারেল, সেটা হচ্ছে তোর বাইরে থেকে কোনো একটা প্রেশার রয়েছে, যে প্রেশারটা, এক্সটার্নাল প্রেশারটা আমি এখানে ভাবতে পারি অ্যাজ ইন দ্য প্রেশার অফ দ্য কামিং এক্সাম। ওই প্রেশারটার এগেনস্টে তুই জিনিসটা পারফর্ম করছিস, তাই ওটা তখন চলতি ভাষায় কাজ হয়ে উঠছে। তো এই ব্যাপারটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সুতরাং কোনো গ্যাসের যদি ফ্রি এক্সপ্যানশন হয়, ফ্রি এক্সপ্যানশন মানে
অবাধ প্রসারণ, যেখানে কোনো রকম বাইরে থেকে কোনো রকম হিন্ড্রেন্স বাধা থাকছে না, তখন পি পার্টটা, প্রেশার পার্টটা জিরো হয়ে যাচ্ছে, অ্যান্ড অফকোর্স অ্যাট দ্যাট সিচুয়েশন দ্য ওয়ার্ক ডান উইল বিকাম নাল, তখন ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে, হিট আর ওয়ার্ক যেহেতু দুটোই ফর্ম অফ এনার্জি বলে আমরা ডিফাইন করি, তাহলে তার দুটোরই বেসিক্যালি ইউনিট সেম হবে। তো জুল হতে পারে, আর্গ হতে পারে, মানে আমরা কনভেনশনালি আগে থেকে যেটা ইউজ করা হয় মেইনলি দ্যাট ইজ ক্যালোরি, মানে এইটা ইউজ করা হয় ইউনিট হিসেবে। এবং এই অঙ্ক করার ক্ষেত্রে থার্মোডাইনামিক্সের আমরা দেখব যখন ওয়ার্ক ডান আমরা বার করি তখন আর একটা ইউনিট আসে ওয়ার্ক ডানের, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। এবং পরীক্ষার সময় এই মানে ট্রান্সফরমেশনটা প্রায়শই দরকার পড়ে যে লিটার অ্যাটমসফিয়ারকে তোকে জুলে বা আর্গে কনভার্ট করে নিতে হচ্ছে। সেই জন্য এই রিলেশনটাও মনে রাখা জরুরি অঙ্ক করার জন্য, যে 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 101.3 জুল, 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 101.3 জুল। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে জেনারেলাইজড মানে পিভি ওয়ার্কের বিষয়টা আমরা একটু দেখব। তো এরকম একটা সিনারিও ধরা যাক, একটা ভেসেল রয়েছে যার ভেতরে আইডিয়াল গ্যাস রয়েছে, একটা পিস্টন, এবং এর যে লেন্থটা সেটা আমি ডিএক্স ধরে নিচ্ছি। এখান থেকে ডাউনওয়ার্ড এফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তো এরকম যদি হয়, এই অবস্থায় যদি বাইরে থেকে ফোর্স নিচের দিকে অ্যাপ্লাই করে, তাহলে কি হচ্ছে, এখানে সিস্টেম কোনটা হচ্ছে, সিস্টেম হয়ে যাচ্ছে এই আইডিয়াল গ্যাসটা। তাহলে এই কন্ডিশনে যখন বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং পিস্টনটাও নিচের দিকেই মুভ করছে, তখন কি হচ্ছে, এখানে সিনারিওটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের উপর কৃতকার্য বাংলা, সেটা অলওয়েজ অ্যাকর্ডিং টু আইইউপিএসসি কনভেনশন ধনাত্মক, পজিটিভ হবে। বেশ, তো আমরা এটাও জানি, ধর এই যে জিনিসটা হচ্ছে, আমি এটা কম্প্রেশন মানে এক্সপ্যানশন হলো একই রকম জায়গা, আমি জাস্ট বেসিক ফিজিক্সটা বোঝা। এই যে লিটল অ্যামাউন্ট মানে এই কম্প্রেশনটা আমি বললাম খুব কম হবে, তাহলে কম্প্রেশন যদি খুব কম হয় তাহলে যে ওয়ার্ক ডান হবে সেটাও যথেষ্ট কম হবে। সেই ছোট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা মানে ধর এইটুকু কম্প্রেস করেছে, তার জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে সেটাকে আমি ডিডব্লিউ ভাবছি। তো ওয়ার্ক ইনটু কি হয়, ওয়ার্ক ইকুয়ালস টু কি হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এখানে আমি এক্সটার্নাল ফোর্স আমি প্রথমেই বলে দিয়েছি যে এফ অ্যাপ্লাই করা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ডিএক্স, এফ ইনটু ডিএক্স হলো। আবার পরের স্টেপে এফটার জায়গায় আমি কি বলতে পারবো, প্রেসার ইনটু এরিয়া দ্যাট ইনটু ডিএক্স। তার মানে আমি কি বলতে পারবো, ডিডব্লিউ এ ডিএক্স, এরিয়াকে যদি আমি আবার একটা স্মল লেন্থ দিয়ে গুণ করি তাহলে তো আমি ভলিউম পেয়ে যাবো, তাহলে পেয়ে যাবো পিডিভি। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেট করা হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ পিডিভি। এবার রিভার্সেবলের ক্ষেত্রে একরকম আসবে, ইরিভার্সেবলের ক্ষেত্রে একরকম আসবে। আর যদি এটা হচ্ছে কি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের উপর কৃতকার্য। আর যদি হতো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে জিনিসটা একই থাকতো, ডিফারেন্স হতো শুধুমাত্র আগে একটা মাইনাস চলে আসতো পিডিভি এরকম। এবার এটা একটা জেনারেলাইজ জায়গা। এখন আমরা যে জায়গাটা ফোকাস করব, যেটা মেইনলি
মানে থার্মোডাইনামিক্সের ট্রিটমেন্টে পড়ে ক্লাস 2 লেভেলে, সেটা হচ্ছে যে রিভার্সেবল প্রসেস আর ইরিভার্সেবল প্রসেস তার ওয়ার্ক ডানগুলো কীরকম হবে, সেটা যখন এক্সপ্যানশন হবে তোর প্রসারণ হবে তখন তার ওয়ার্ক ডান কেমন হবে, যখন কম্প্রেশন হবে সংকোচন হবে তখন তার ওয়ার্ক ডান কেমন হবে, এবং সবচেয়ে বড় কথা সেটাকে গ্রাফিক্যালি ম্যাথমেটিক্যালি ইন্টারপ্রেট করা, সেই ইন্টারপ্রিটেশন থেকেই কোয়েশ্চেন ভালো কম্পিটিটিভে আসে। আমরা সব জায়গাটাকে দেখার চেষ্টা করবো। এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে reversible rather isothermal reversible expansion এই অবস্থায় মানে ওয়ার্ক ডান যেটা ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল রিভার্সেবল এক্সপ্যানশন। বাংলায় কি হলো যে আইসোথার্মাল মানে সমষ্ণ, রিভার্সেবল প্রত্যাবর্তক, সমষ্ণ প্রত্যাবর্তক প্রসারণের সময় কৃতকার্য। বেশ, তো আমি এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করছি আগে। এইটা ইনিশিয়াল পয়েন্ট 1 নাম্বার, এটা ফাইনাল পয়েন্ট 2 নাম্বার। এই অ্যাক্সিস বরাবর আমি ভলিউম প্লট করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি প্রেসার প্লট করছি। এখন বক্তব্য হচ্ছে রিভার্সেবল প্রসেস তার ক্যারেক্টারিস্টিক ফিচারটা হচ্ছে সেখানে দ্যাট প্রসেস প্রসিডস থ্রু ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস, অসংখ্য স্টেপের থ্রু দিয়ে হয়, এবং প্রত্যেকটা স্টেপ একটার সঙ্গে একটা ইকুইলিব্রিয়ামে লাই করে। সেই প্রসেসটাই হচ্ছে রিভার্সেবল প্রসেস। তো তাহলে 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, সেটাকে তুই ফাইনালি 2 নাম্বার পয়েন্টে নিয়ে গেছিস ফাইনাল পয়েন্ট। কোন প্রসেসে নিয়ে গেছিস? রিভার্সেবল প্রসেসে। রিভার্সেবল প্রসেসের বৈশিষ্ট্য কি? মাঝখানের প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা একটার সঙ্গে অন্যটা ইকুইলিব্রিয়ামে থাকবে। যেহেতু প্রত্যেকটা পয়েন্ট একটার সঙ্গে অন্যটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে করতে যাবে, তাতে একটা অ্যাপ্রিশিয়েবল অ্যামাউন্ট অফ টাইম পাওয়া যাবে। সেই জন্য প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু প্রেশার আর ভলিউমটাকে মেজার করা ফিজিবল। ঠিক আছে, তো তাহলে এবার আমি এই প্লটটা নিই। এটা যদি 1 নাম্বার হয় তাহলে এই পয়েন্টে তার করেসপন্ডিং যে প্রেশারটা থাকবে আর এই পয়েন্টে যে করেসপন্ডিং প্রেশারটা থাকবে সেটা আমরা P1 আর P2 পেয়ে যাব। আর এখানে এটা ইনিশিয়ালি V1 ছিল, ফাইনালি V2, আর এদের প্রেশারটা P1 আর P2 এই পয়েন্টে থাকছে। তো তাহলে তোর এই পয়েন্টে যদি প্রেশার P1 হলো আর এই পয়েন্টে প্রেশার P2 হচ্ছে, এই অবস্থায় ওয়ার্ক ডান সেটা কি হবে? এবং হ্যাঁ, যেহেতু এক্সপ্যানশন সেই জন্য ভলিউম বাড়বে, এদিক থেকে এদিকে আসছে, অ্যারোটা এদিকে দেওয়া হবে, ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য কার্ভ। মানে সেটা কোনটা? এইটা। হলো? এবার এর ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা আমি করে নিচ্ছি। ডিডব্লিউ আমি ধরে নিচ্ছি এটা তো এক্সপ্যানশন হচ্ছে, এক্সপ্যানশন মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে মাইনাস থাকবে, তাহলে ডিডব্লিউ ইকুয়ালস টু মাইনাস অফ ইডি। এবার এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে এখানে প্রত্যেকটা স্টেপ ইকুইলিব্রিয়াম মেনটেন করতে করতে যায়। তো প্রতিটা স্টেপ ইকুইলিব্রিয়াম মেনটেন করতে করতে যাওয়া মানে প্রত্যেকটা স্টেপে গ্যাসের ইন্টারনাল প্রেশারটা বাইরের প্রেশারের সঙ্গে সেম হতে হতে যায়, এটাই বোঝাচ্ছে। তাহলে কি হয়, যেহেতু এটা আইডিয়াল গ্যাস নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা স্টেপে প্রেশারগুলো ইকুইলিব্রিয়াম মেনটেন করতে করতে গেছে,
তার মানে এই যে প্রেসারের ভ্যালুটা, এই প্রেসারের ভ্যালুটাকে, যেহেতু এটা আইডিয়াল গ্যাসের প্রেসার, তো ইকুইলিব্রিয়াম মেইনটেইন তখনই হবে যখন বাইরের প্রেসারটা এই আইডিয়াল গ্যাসের প্রেসারের সঙ্গে সমান। প্রতিটা স্টেপেই তো ইকুইলিব্রিয়াম মেইনটেইন হচ্ছে, তার মানে প্রতিটা স্টেপেই বাইরের প্রেসারটা গ্যাসের নিজস্ব প্রেসারের সঙ্গে সমান হচ্ছে। সেই জন্য অন অ্যান অ্যাভারেজ আমি এই পিটাকে আইডিয়াল গ্যাসের পি এর যে ভ্যালু এনআরটি বাই ভি সেটা দিয়ে সাবস্টিটিউট করা হলো ডিভি। এবার ইন্টিগ্রেট করা হচ্ছে ডিডব্লিউ প্লাস মাইনাস এনআরটি ডিভি বাই ভি। ইনিশিয়ালি V1 ছিল, ফাইনালি V2, তাহলে W রিভার্সেবল ইকুয়ালস টু কি আসছে মাইনাস nRT ln V2 বাই V1 হলো। আবার এটাকে যদি আমি লগে কনভার্ট করি তাহলে কি হবে, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করব nRT log V2 বাই V1। এই দুটো স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা ইউজ করে আমরা অঙ্ক করব। এবং আরেকটা জিনিস এখানে আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা তো আইসোথার্মাল প্রসেস বলেছে, সমস্যা প্রক্রিয়া। তো এবার দেখ পিভি ইকুয়ালস টু এনআরটি, আইসোথার্মালে টিটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে সেই কন্ডিশনে আমি কি বলতে পারবো, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি বলতে পারি P1 V1 ইকুয়ালস টু P2 V। তাই যদি হয় তাহলে আমি এটা বলতে পারবো V2 বাই V1 ইকুয়ালস টু P1 বাই P2। এবার এই যে এক্সপ্রেশন দুটো পেলাম, সেই এক্সপ্রেশন দুটো সেই কারণে আমরা এভাবেও লিখতে পারি, ln V2 বাই V1 টাকে P1 বাই P2 করতে পারি, আর এটাকেও মাইনাস 2.303 nRT log P2 বাই P1 করে দিতে পারি। মানে এই জায়গাটাকে, সরি এটা P2 বাই P1 না, এটা P1 বাই P2, P1 বাই P2 এটা করে নেব। আচ্ছা, তো এর আগে আমরা যেটা দেখলাম যে এক্সপ্যানশন একটা আইডিয়াল গ্যাসের হচ্ছে এবং সেটা রিভার্সিবলি হচ্ছে, তাহলে তার ওয়ার্ক ডান কেমন হচ্ছে, এবং সেটাকে আমি যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি তো তার লুকটা কিরকম হচ্ছে সেটা এখানে রাখা রয়েছে, কারণ এর পরের পার্টটার সঙ্গে আমি কম্পেয়ার করবো বলে এটা আমি এখন বুঝি। পরের পার্টটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে সেমই আইসোথার্মাল প্রসেস, এক্সপ্যানশন হচ্ছে সেটা ইরিভার্সিবলি হচ্ছে। তো এই যে এক্সপ্যানশন হচ্ছে কিন্তু ইরিভার্সিবলি হচ্ছে, তাহলে ওয়ার্ক ডানের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে সেটা। তো এইটা রিভার্সিবল এক্সপ্যানশন যখন হয়েছে তার প্লটটা আমি পেয়েছি। যখন ইরিভার্সিবল এক্সপ্যানশন হবে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হয় সেটা আগে আমরা দেখি। x axis এ ভলিউম প্লট করছি, y axis এ প্রেসার প্লট করা হবে। Here we are going for irreversible expansion. তো আমি ইনিশিয়াল পয়েন্টটা এটা 1 ধরলাম, এটা ফাইনাল পয়েন্ট ধরলাম 2। এখন বক্তব্য যেটা সেটা হচ্ছে রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস, প্রত্যাবর্তক প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, এই দুটো আমরা যখন পড়ি, দুটো ডেফিনেশন পড়ি বা দুটো ডিফারেন্স পড়ি, তাতে মূলত দুটো জিনিসে ফোকাস করা থাকে। একটা হচ্ছে যে রিভার্সিবল প্রসেস is a very slow process and it proceeds to infinite number of steps, যেখানে প্রত্যেকটা স্টেপ একটার সঙ্গে অন্যটা ইকুইলিব্রিয়ামে লাই করে। সেই জন্য এই যে ইনিশিয়াল, দিস ওয়াজ আ প্লট অফ রিভার্সিবল এক্সপ্যানশন, তার ইনিশিয়াল যে পয়েন্ট আর ফাইনাল যে পয়েন্ট তার মাঝখানে যে কটা পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্টে ইকুইলিব্রিয়াম মেইনটেইন হচ্ছে, মানে এক্সটার্নাল প্লের সঙ্গে ইন্টারনাল যে সিস্টেম তার ইকুইলিব্রিয়াম মেইনটেইন হচ্ছে। সেই জন্য প্রত্যেকটা পয়েন্টে ওখানে প্রেসার আর ভলিউমটা ডিফাইন করা হবে। বাট ইরিভার্সিবল এক্সপ্যানশন এটা সবসময় মাথায় রাখতে হবে, দিস ইজ আ সাডেন প্রসেস, অনেক ফাস্ট প্রসেস, অনেক সাডেন প্রসেস। মানে এটা 1 নাম্বার পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, ইন নো টাইম ওটা 2 নাম্বার পয়েন্ট চলে আসছে। এবং এই অবস্থায় একটা বেসিক ডিফারেন্স মাথায় রাখতে হবে ইরিভার্সিবল প্রসেসের গ্রাফ আর রিভার্সিবল গ্রাফের ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন
ইররিভার্সিবল কোনো প্রসেসের গ্রাফ দেখানো হবে তখন মাঝের এই যে ডোমেনটা যেটা রিভার্সিবলে আমি দেখাচ্ছি সেটা কিন্তু ইররিভার্সিবলে অ্যাবসেন্ট থাকবে। কেন অ্যাবসেন্ট থাকবে? কারণ ওটা এতটাই সাডেন, এতটাই ফাস্ট প্রসেস যে মাঝখানের যে স্টেপগুলো সেই স্টেপটাকে প্র্যাকটিক্যালি আইসোলেট করে সেখানে প্রেসার ভলিউম মেজার করা দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সেই জন্য মাঝের ডোমেনটাকে পুরো ফাঁকা রাখতে হয়, মানে ওই পয়েন্টগুলো ডিফাইন্ড নয়। এবং এক্সপ্যানশন হচ্ছে আফটার আ সার্টেন এক্সটেন্ট অফ টাইম, যখন এক্সপ্যান্ড করছে গ্যাসটা ওর প্রেশারটা কমছে, করতে করতে একটা সময় পর দেখা যাবে তো জিনিসটা সিজ করছে, মানে যদি পিস্টনটা ফেলতে থাকে একটা গ্যাস ওপর দিকে, তো যে পয়েন্টে গিয়ে সিজিংটা হলো, যে পয়েন্টে গিয়ে আর পিস্টনটা মুভ করছে না, মানে সেটা 2 নাম্বার পয়েন্ট যদি ভাবি, তাহলে ওই পয়েন্টে কি হবে, তখনই তো ইকুইলিব্রিয়াম মেইনটেইন হবে, তখনই তো সিজ করবে যখন গ্যাসের প্রেসারটা, এই গ্যাসের যে ইন্টারনাল প্রেসারটা সেটা বাইরের যে এক্সটার্নাল প্রেসার ছিল তার সঙ্গে সমান হয়ে গেছে। তার মানে এই পয়েন্টে খেয়াল রাখতে হবে এক্সটার্নাল প্রেসারটা গ্যাসের ইন্টারনাল প্রেসারের সাথে সমান হচ্ছে, করে ওই জায়গাটা সিজ করে ইকুইলিব্রিয়াম। এবার যেহেতু এই অ্যাক্সিস বরাবর আমি ভলিউম প্লট করেছি, তাহলে এটা 2 নাম্বার পয়েন্ট, এর করেসপন্ডিং ভলিউমটা V2 হলো, এটা 1 নাম্বার পয়েন্ট, তার করেসপন্ডিং ভলিউমটা V1 হলো। এবার এখানে যখন আমি ওয়ার্ক ডান করব, দ্যাট ইজ দ্য সেম থিং, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য কার্ভ, পিভি কার্ভ। এবার যখন মানে আমি ইররিভার্সিবল প্রসেস নেব, ইররিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ডিটারমিনিং ফ্যাক্টরটা হচ্ছে যেটাকে কোয়ান্টিফাই করা যায়, সেটা হচ্ছে ফাইনাল পয়েন্টটা। কারণ ওই পয়েন্টে গিয়ে গ্যাসের প্রেসারটার সঙ্গে এক্সটার্নাল প্রেসারটা সমান হচ্ছে। তার মানে এটা মাথায় রাখতে হবে, যে কোনো ইররিভার্সিবল প্রসেসে যখন আমি ওয়ার্ক ডান বার করব থ্রু গ্রাফ প্লটিং, তখন আমাকে প্রথম ফোকাস নিতে হবে যে ফাইনাল পয়েন্টটা কোথায় আসছে। এই যে ফাইনাল পয়েন্টটা পাওয়া যাচ্ছে, সেই ফাইনাল পয়েন্টটাকে এক্সট্রাপোলেট করে আমরা যে রেক্ট্যাঙ্গেলটা পাবো, সেই রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটাই হয়ে যাবে তার করেসপন্ডিং ওয়ার্ক ডানের ভ্যালুটা। তার মানে এটা যদি V2 হয়, তার মানে এর করেসপন্ডিং যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে এবার এক্সটার্নাল, আগে ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটাও করে নিই, dw ইউনিভার্সাল ইকুয়ালস টু মাইনাস p এক্সটার্নাল dv v1 টু v2। এখানে যেহেতু এটা সাডেন প্রসেস, থ্রু আউট দ্য প্রসেস প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, অত স্মল টাইমে প্রেসারটা চেঞ্জ হওয়ার কোনো টাইম পায় না, তাই ওটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিল করা হবে। করে এবার যখন ইন্টিগ্রেট করব w ইউনিভার্সাল, তখন কি আসবে, মাইনাস p এক্সটার্নাল v2 মাইনাস v1। তো হলো, এবার এইটা হচ্ছে p2, এই পয়েন্টটা v2 মাইনাস v1 কোনটা হচ্ছে, এই জায়গাটা চলে আসছে v2 মাইনাস v1। তার মানে ওয়ার্ক ডান মানে কি, এরিয়া আন্ডার দ্য পিভি কার্ভ। এখন এরিয়া আন্ডার দ্য পিভি কার্ভ তার মানে হচ্ছে এইটা। তাহলে এটা ইররিভার্সিবল এক্সপ্যানশনের প্লট, এটা রিভার্সিবল এক্সপ্যানশনের প্লট। এই দুটো প্লট তুই কম্পেয়ার করলে পরিষ্কার বুঝতে পারবি যে এর এরিয়াটা বড় হচ্ছে। এবার যেহেতু এটা এক্সপ্যানশন, তার মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তার মানে বাই আইইউপিএসসি কনভেনশন সেটা নেগেটিভ হয়, আমি নেগেটিভ ভ্যালুটা ছেড়ে দিচ্ছি। আমি যদি মড ভ্যালু নিই, তাহলে যে জায়গাটা আমার নোট করে রাখতে হবে সেটা হচ্ছে যে ফর এক্সপ্যানশন, মানে প্রসারণের ক্ষেত্রে কি হবে না, W রিভার্সিবল মানে মড ভ্যালুটা যেহেতু ওটা নেগেটিভ ইজ গ্রেটার দ্যান W ইররিভার্সিবল, এইখান থেকে বের হবে। এবার আমি খুব তাড়াতাড়ি আরেকটা জিনিস দেখিয়ে দেবো, যেটা গেল এক্সপ্যানশনের কেস। এবার আমি আসছি
কন্ট্রাকশন, যেখানে সংকোচন হচ্ছে। তাহলে আমি প্রথমে করব যে ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন। আইসোথার্মাল মানে হচ্ছে সমষ্ণ, রিভার্সেবল প্রত্যাবর্তক, কম্প্রেশন মানে সংকোচন। তো আমি প্লটটাকে মুছছি না, তো প্লটটাকে একই রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, শুধু পয়েন্টের পজিশনগুলোকে আমি বদলাবো। যেহেতু এটা কম্প্রেশন সংকোচন, তার মানে ভলিউম কমবে, তাহলে এই পয়েন্টটা যদি 1 হয় এটা ফাইনাল পয়েন্ট হবে। বেশ, এবং এই অবস্থায় বাকি তো যা ছিল তাই থাকবে, এটা V1 এটা V2। তো রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এখানে কি পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটাই হয়ে যাবে এর ওয়ার্ক ডানটা। কি হবে তাহলে? এর ওয়ার্ক ডানটা হয়ে যাবে, এর ওয়ার্ক ডানটা হবে, এটা কিন্তু কম্প্রেশন হচ্ছে, সেটা আমি কিভাবে বুঝবো না 1 2 এটা অবশ্যই তো এই গ্রাফের কোনো সিগনিফিকেন্স থাকে না যতক্ষণ না তুই অ্যারোটা দিচ্ছিস যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। একই গ্রাফ যখন অ্যারোটা এদিকে ছিল তখন বোঝাচ্ছিল এক্সপ্যানশন, যখন উল্টো দিকে দেওয়া হচ্ছে তখন তার কম্প্রেশন হচ্ছে। তাহলে এইখানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য পিভি কার্ভ হলো, রাইট? এরিয়া আন্ডার দ্য পিভি কার্ভ হয়ে গেল। সেটা কোনটা হচ্ছে আমরা দেখে নিয়েছি, গ্রাফে দেওয়া আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আইসোথার্মাল প্রসেসই করব, সেটা ইরিভার্সিবল করব আর কম্প্রেশন করব, করে তার প্লটটা আঁকবো। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা সেমই থাকবে, শুধু প্লটটা দেখে নিতে হবে। এখানে ইনিশিয়াল পয়েন্ট এটা হবে, ফাইনাল পয়েন্ট এটা হবে, যেহেতু কম্প্রেশন হচ্ছে। যেহেতু তোর ইরিভার্সিবল প্রসেস সেই জন্য দুটো পয়েন্টই ডিফাইন্ড, মাঝেরগুলো কিন্তু ডিফাইন্ড নয়। এবার এটা তো ফাইনাল পয়েন্ট, তার মানে এটা এটা। এবার বক্তব্য ছিল যে তোর যখন কোনো ইরিভার্সিবল প্রসেস হবে তখন এটা তার মানে V1 এটা V2, এর করসপন্ডিং যেটা আসবে এটা P1, করসপন্ডিং এটা P2। এবার বক্তব্য হচ্ছে ফাইনাল যখন ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তুই ওয়ার্ক ডানের জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে তোর ফাইনাল পয়েন্টটা তো ফিক্স, কারণ ওই পয়েন্টে গিয়ে এক্সটার্নাল প্রেসারের সঙ্গে গ্যাসের ইন্টারনাল প্রেসারটা সমান হয়েছে। তাহলে যে কোনো ইরিভার্সিবল প্রসেসে এরিয়া আন্ডার দ্য কার্ভ করতে গেলে ফাইনাল পয়েন্টটা ধরবি এটা P2। এই পয়েন্টটাকে এক্সট্রাপোলেট করে তুই নিবি হচ্ছে কি না যে রেক্ট্যাঙ্গেলটা পাওয়া যাবে, এই এক্সট্রাপোলেট করা হলো এটা। এবার তাহলে এখন এরিয়া আন্ডার দ্য কার্ভ কোনটা হচ্ছে? না এই পুরোটা। দিস ইজ কোয়াইট লাউড এন্ড ক্লিয়ার ফ্রম দ্য ডায়াগ্রাম যে এইটার যা ভ্যালু হবে অফকোর্স এর ভ্যালুটা অনেক বেশি, এরিয়াটা বেশি হচ্ছে। তার মানে কি হচ্ছে, যখন আমরা কম্প্রেশন করছি, ডিউরিং কম্প্রেশন যেটা আমরা নোট করে রাখবো, সংকোচনের সময় জিনিসটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে না W ইরিভার্সিবল তার ভ্যালুটা গ্রেটার দ্যান W রিভার্সিবল হয়ে যাচ্ছে। তাহলে অনেক সময় বলে যে ইরিভার্সিবল ওয়ার্ক ডানটা বেশি না রিভার্সিবল ওয়ার্ক ডানটা বেশি, তার ভ্যালুটা বেশি। এটা কিন্তু ওরকম জেনারেলাইজ ভাবে বলা যায় না, ইট ইজ কেস সেনসিটিভ। মানে তোকে দেখতে হবে যদি কম্প্রেশন হয় অর্থাৎ সংকোচন হয় মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয় তখন ইরিভার্সিবল ওয়ার্ক ডানটা বেশি, রিভার্সিবলটা কম। আর যদি উল্টোটা হয় যেখানে এক্সপ্যানশন হচ্ছে, যেখানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে, তখন রিভার্সিবল ওয়ার্কের মড ভ্যালুটা ইরিভার্সিবল ওয়ার্কের মড ভ্যালু থেকে বেশি। এইটাই পুরো বেসিক তার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন এবং ভিজুয়ালাইজেশন থ্রু গ্রাফ, এবং একটা গ্রাফ দিলে তার এরিয়া আন্ডার দ্য কার্ভ এঁকে কিভাবে
এরিয়াটা নিয়ে প্রবলেম করা যায়, এই বেসিক থিওরি আইডিয়া থাকলে হোপফুলি তোরা সলভ করতে পারবি।